এবার যুব্বওয়ালা জোরহাত করে বলতিছে, আমাকে তোমরা হুজুর মনে কইরো না, আমি কোনো হুজুর না। আমার আশা ভরসা সবই মনে করেন আলুর মাঠে। এখানে আমি প্রায় প্রায় 75 থেকে 7 লক্ষ টাকা আমি এখানে ইনভেস্ট করছি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কৃষক কিন্তু এই বড় একটি সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে উপস্থাপনায় আছি আপনাদের সাথে আমি চঞ্চল, ক্যামেরায় সবুজ বর্মন। প্রিয় দর্শক, হলুদে সবুজে ঘেরাও কৃষকের স্বপ্ন গড়া। কৃষক সরিষা চাষ করেছে, আলু চাষ করেছে। আলুর যেমন সবুজের স্নিগ্ধতা মানুষকে মুগ্ধ করে, তেমনি সরিষা ফুলের হলুদ রঙে মানুষকে আকর্ষণ করে। আসুন আজ আমরা দেখাবো একজন বর্গা চাষী সফল কৃষকের কৃষি প্রতিবেদন। আজ দেখাবো একজন বিভিন্ন গুণের অধিকারী সফল একজন কৃষক, যিনি বিঘা বিঘা আলু চাষ করেছে। আলু চাষের পাশাপাশি তিনি একজন বক্তাও বটে। বিভিন্ন কণ্ঠে বিভিন্ন ওয়াজ এবং গজল জানে। সেই গজল পর্যন্ত আপনাদের শোনাবো এবং পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন। আলু চাষের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বর্তমান আলুর বাজার কিরকম এবং ভবিষ্যতে এই কৃষক যখন আলু বাড়িতে উত্তোলন করে নিয়ে যাবে এবং বাজারজাত করবে, তখন কৃষকের কত টাকা মূল্য থাকলে কৃষক লাভবান হতে পারে। তো চলুন পুরো প্রতিবেদনটি শুরু করি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কৃষক ভাই আসলে আলুর জমিতে পরিচর্যা করছে, অর্থাৎ পর্যবেক্ষণ করছে। কি পর্যবেক্ষণ করছে সেটা একটু জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো ভাই, আপনার খবর পেয়ে কিন্তু আসলাম। হ্যাঁ ভাই, যে আসলে আপনি একজন বর্গা চাষী। মানে মানুষের জমি পত্তন বলে। তো আমরা আজকে আসলে এসেছি কোথায়, আপনার নাম পরিচয় যদি একটু দর্শকদের জানাতে পারি। আমার নাম মোহাম্মদ রুবেল মন্ডল, গ্রাম আমসট্ট, থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া। আমরা বগুড়া জেলার আমসট্ট গ্রামে। হ্যাঁ ভাই, এই রুবেল ভাই, ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আপনি একজন আলু চাষের প্রতি অনেক পর্যবেক্ষণ করে সফল হয়েছেন। হ্যাঁ ভাই, এবার কত বিঘা চাষ করেছেন? এবার আমি প্রায় 10 বিঘার মতো আলু চাষ করেছি ভাই। শুধু এটা কি জাতের আলু? এটা হচ্ছে আপনার অ্যারোস্টরিক ভাই। এটা অ্যারোস্টরিক যাকে স্টিক বলে। আর যে গুটি আলু বলে, লাল গুটি, ওগুলো কিছু আছে ভাই, ওগুলো একটু কম আছে। কিন্তু আমার এই 10 বিঘা জমি এই অ্যারোস্টরিক আমার আছে ভাই। বাপরে, 10 বিঘা আলু। হ্যাঁ, একা পরিচর্যা করা যায় এত? হ্যাঁ যাই ভাই, একা আমি মনে করেন সকালবেলা মাঠে আসি, সারাদিন মানে মাঠে পরিশ্রম এইরকম করি এবং খাওয়া দাওয়া এরকম মাঠে আমি খাই। কৃষকের কিন্তু অনেক পরিশ্রম হয়। শুধু রাতের খাবার আমি যা বাড়িতে খাই ভাই। ভাই আপনি সফল হন ভাই, সফল হন। তো রুবেল ভাই। হ্যাঁ ভাই বলেন। এই রাতের ভাত শুধু বাড়িতে খান? হ্যাঁ ভাই, এখন ভাই এখানে মনে করেন আপনার লাখ লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে ভাই। এখানে তো মনে করেন বাড়িতে থাকলে হবে না। আলুর যে রকমের বালাই মানে আছে, সবটা সময় মনে করেন সকাল থেকে দুপুর পর্যন্ত সব জমিতে আমার ঘুরে ঘুরে দেখতে হয় যে কোন গাছে কিরকম ব্যারাম আসতেছে বা কিরকম পরিচর্যা করা লাগবে। এর উপরে আমি একটা সারাদিন এর ভিতরে থাকি ভাই, ব্যস্ত থাকি। মানে কৃষকের সব সময় এই মানে আমার আশা ভরসা সবই মনে করেন আলুর মাঠেই। এখানে আমি
সব টাকা প্রায় পয়সা সব হ্যাঁ 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 প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা আমি এখানে ইনভেস্ট করছি ভাই। তো একটু ভুলের জন্য আমার একটু বিষের জন্য যদি গাছ মারা যায় এটা বিরাট একটা ক্ষতি হবে। এই জন্য আমি সকাল থেকে মনে করেন 4টা বা 3টা পর্যন্ত আমি মাঠেই থাকি। আচ্ছা। এই যে বর্গা চাষি অর্থাৎ পত্তন, হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ রকম কি সিস্টেম? এটা হচ্ছে আপনার ভাই আমাদের এখানে পত্তন বলে, এখানে আমাদের বগুড়া জেলায় পত্তন বলে। তো 1 বিঘা জমি মনে করেন 29 শতকে 1 বিঘা এখানে বা বর্গা। মানে এটা 1 বছরের জন্য? হ্যাঁ এটা 1 বছর মনে করেন 3টা আবাদ হয়, আলু, আমন আর ইরি। মানে 3টা ফসল? হ্যাঁ 3টা ফসল। আচ্ছা, এই যে আলু চাষ করেছেন, মানে সর্বস্ব শেষ মানে মাঠেই সব ফেলে দেওয়া আছে? হ্যাঁ মাঠেই দেওয়া আছে ভাই। দেখুন, আমরা একটি যখন গরু কিনি, আমরা অনেকে চিন্তা ভাবনা করি এত টাকার গরু কিনবো, মরে যাবে না, বেঁচে থাকবে, লাভ হবে কি হবে না। কিন্তু এখানে কৃষক দেখুন তার সর্বস্ব শেষ করে মাঠে ফেলে দিয়েছে হ্যাঁ 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 সম্পূর্ণ টাকা, হ্যাঁ ভাই। একটা আশায় আসবে, লাভ আসবে। তো আসলে এই যে অ্যাস্টরিচ আলু, এর বয়সটা কতদিন হচ্ছে? বয়স হচ্ছে আপনার প্রায় 40 থেকে 42 দিন ভাই হচ্ছে। 40 থেকে 42 হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কতদিন পরে আলু উঠবে? আলু উঠবে আপনার মনে করেন এটা কি মাস চলতেছে, পৌষ মাস? পৌষ মাঘ থাকবে আর মনে করেন ফাল্গুনের ওই 10 থেকে 15 দিনের মধ্যে আলুটা আমরা একটু তোলার মানে সিদ্ধান্তটা নিব আর কি। অ্যাস্টরিচ আলু না? হ্যাঁ এটা আরো আচ্ছা, স্টোরি। এই যে প্রথম থেকে এই এখন পর্যন্ত যে রকম আপনার ছত্রাকনাশক স্প্রে করছেন, হ্যাঁ এই ছত্রাকনাশক আবার ধরেন বালাইনাশক, এটা আলু যখন উঠবে, এই যে বিঘা প্রতি কি রকম মানে ফলন হয়? ফলন আলু ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি মনে করেন ওষুধ বিষুধের মাধ্যমে যদি আমরা গাছ টিকে রাখতে পারি তাহলে আশা করা যায় 90 থেকে 100 মণ আলু আমরা আশা করা যাবে যে এরকম একটা হবে। প্রত্যেক বছর এরকম ভালো ফসল হলে 90 থেকে 100 মণ আলু 1 বিঘা জমিতে হয় আমাদের। আচ্ছা, এবার যেহেতু আমরা আলুর বীজের একটা সংকট কিন্তু দেখেছি, হ্যাঁ হ্যাঁ আমরাও যেহেতু কৃষক, হ্যাঁ আমরাও কিন্তু কিনেছি। হ্যাঁ সে পরিমাণ সেদিকে যদি তাকাই, তাহলে আপনার এই আলুর বীজ আসলে কত করে মন কিনা হয়েছে? এটা আপনার কিনা হয়েছে ভাই প্রতি বস্তা মনে করেন 40 কেজি আর কি, 40 কেজি বস্তা আপনার কিনা হয়েছে 6,000 টাকা করে। 6,000 টাকা? হ্যাঁ 6,000। 1 বিঘায় কত বস্তা লাগে? আমাদের এখানে 1 বিঘায় 4 বস্তা করে লাগে ভাই। 4 বস্তা? অন্য অন্য জায়গায় মনে করেন 3 বস্তা লাগাই, তো আমরা 4 বস্তা লাগাই, একটু একটু ঘন করা লাগালে আচ্ছা, ঘন লাগালে ফলনটা একটু আমাদের বেশি হয়, ও আর পাতলা করে মনে করে লাগালে ফলন একটু কম হবে। তো ওই জন্য আমরা 3-এর জায়গায় 4 বস্তায় আমরা জমিতে পুঁতি 1 বিঘা মাটির উপর। আচ্ছা, এই যে এবারের কথা বাদ দিলাম, আচ্ছা গত বছর, তার আগা বছর, মানে হ্যাঁ 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 পিছনের দিকটা আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি, যে এই যে আলু চাষ করে হ্যাঁ। তোমার কিরকম টাকা লাভ এই পিছনের দিকে আপনার পেয়েছিলেন প্রতি বছর আলুর সিজনে? আলুর সিজনে ভাই প্রত্যেক বছর আল্লাহর রহমতে লাভ ইনশাআল্লাহ ভালোই হয়, কোনোদিন আমার আলুতে লস যায়নি ভাই। কিরকম টাকা বিঘা প্রতি লাভ পেয়েছেন? বিঘা প্রতি গত বছর যে বাজার গিয়েছিল মনে করেন আমি আলু বেচেছি বিঘার উপর 1 লক্ষ টাকা করে। গত বছর যেটা আর খরচাটা? খরচা হয়েছিল 50,000 টাকা 45,000-এর মধ্যে খরচা হয়েছিল। মানে অদাদি। হ্যাঁ গত বছর বীজ ছিল আপনি 2903,000 টাকা করে, তো এবার আমার বীজ কিনা লাগতেছে 6,000 টাকা করে। মনে করেন বীজতি ডবল চলে গেল, এবং সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, এই যে দিনমজুরি যে কিষাণ। লোক কিষান গুলা এগুলার দাম বেশি। মনে করেন দিন যাচ্ছে আর সব জিনিসের দাম বাড়তি হচ্ছে। এই জন্য আমাদের কৃষকের যে ফসলগুলো আমরা মাঠে বাড়িতে নিয়ে যাই এইগুলির জিনিসগুলোর দাম ভালো লাগবে ভাই। আচ্ছা, এবছর এই জমির দাম 40-এর 3 ভাগের 1 ভাগ ধরা, হ্যাঁ তারপরে এই যে বীজ কিনা, তারপরে এই যে আপনার বাড়িতে নিয়ে যাওয়া অব্দি সম্পূর্ণ খরচা দিয়ে কিরকম টাকা এবার খরচা যাবে? খরচা আপনি ধরে আনলেন আলু এই যে রোপণের থেকে বিষ কীটনাশক এগুলি সব দিয়া আর কি শেষ হালাই দিয়া 70,000 পড়ে যাবে আমার খরচাই আলুতি। খরচাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই 1 বিঘা আলু এবার কিরকম আশা করছেন আপনারা? আশা করা যাচ্ছে কৃষক হাজারের উপর থাকতে সবসময় বাজার ভাই, 1000, 1100, 1200 এরকম মঞ্জু থাকে তাহলে মনে করেন কৃষক স্বাবলম্বী হতে পারবে। আর যদি 1000-এর নিচে থাকে ভাই তাহলে কৃষক প্রচুর লস খেয়ে যাবে। তাহলে ভবিষ্যৎ মানে আবাদত থাকা এই যে কৃষি আবাদটা যেটা এরকম লস খেলে বহু কৃষক এই কৃষিকাজ ছাড়া দিয়ে অন্য কোনো কিছু করার চেষ্টা করবে তারা। আচ্ছা রুবেল ভাই, হ্যাঁ বলেন ভাই। আপনার ঘরে তো নতুন কোনো আলু বর্তমান নেই? নাই ভাই নাই। আপনি তো কিনে খাচ্ছেন। হ্যাঁ 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 আচ্ছা, এই যে নতুন আলু কিন্তু অনেক জায়গায়, রংপুর, দিনাজপুর, মুন্সিগঞ্জ, হ্যাঁ, কিছু হ্যাঁ। কিছু জায়গায় কিন্তু উঠেছে, হ্যাঁ হ্যাঁ উঠেছে। সেগুলো আমরা বাজারে কিনে খাচ্ছি। হ্যাঁ। বর্তমানে আপনি কি দামে কেজি প্রতি কিনে খাচ্ছেন?
এখন বর্তমানে আমরা কিনে খাচ্ছি 30 থেকে 35 টাকা কেজি ভাই। এই নতুন যে আপনি এই যে লাল আলুটা, বগুড়ার আলুটা খাচ্ছি আমরা 30 থেকে 35 টাকা কেজি। তবে এই বাজারটা এই টাইমে আপনার হওয়া উচিত 55 থেকে 60 টাকা, তাহলে আপনি কৃষকেরা স্বাবলম্বী হতে পারতো। এই যে বর্তমান যে আলুর বাজারটা চলতেছে ভাই, মনে করেন কৃষকের মনে অশান্তি, তাদের কত কোনো লাভ হবেই না কোনো কিছু। এই আলুটা আপনার হাজারের উপর থাকতে হবে, যেটা হ্যাঁ বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই আলুটা যে যত্নে যে পরিচর্যা করে আপনি এত দূর পর্যন্ত নিয়ে আসলেন, এ পর্যন্ত কি কোনো ধাক্কা ধুক্কা মেরেছে কি, মানে আবহাওয়ার কারণে? না না ভাই, এখন ধাক্কা মারেনি। এখন ব্যাপার হচ্ছে কি ভাই, আমি ছোট মানে সন্তান যেভাবে লালন পালন মানুষ করে, সেই রকম একইভাবে আমি এই আলুর উপর আমি ট্রিটমেন্ট করতেছি ভাই। এখানে আমাদের বহু টাকা ইনভেস্ট করা হয়েছে। এই জন্য আমি ছোট সন্তান ভেবে যেভাবে মা বাবা লালন পালন করে, ঠিক ওই একই রকম ভাবে আমি এই আলুর গাছগুলার জমিতে মানে পরিদর্শন করে আমি এই লালন পালন করি ভাই। আচ্ছা, কয়টা সেচ দিলে আলুটা আপনার ওঠে প্রথম অবস্থায়? প্রথম অবস্থায় আপনার আলু যে খাঁচা দেওয়া হয়, খাঁচার আগে তো 1 সিঁচা হয়ে যায়। হ্যাঁ। খাঁচানোর পর আপনি মনে করেন ওই 4 থেকে 5 সিঁচা দেওয়া লাগে ভাই। 6টা? এরকমই হয়, 5 থেকে 6 সিঁচা দেওয়ার পর আমরা আলুটা উঠানোর একটা সিদ্ধান্ত নেই। আচ্ছা, এই যে আলু ধরেন আপনি এটা চাষ করবেন, নিয়ে যাবেন, হ্যাঁ, বাজারজাত করবেন, হ্যাঁ। এই যে কতদিন পর আপনারা আলুটা আবার বিক্রি করেন? আমরা মনে করেন আলু যখন আমরা মাঠে থেকে উত্তোলন করা শুরু করি, আমাদের মাঠে মনে করেন আলু অনেক আলু, এখানে তুলতে গেলে ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন আমাদের লাগা যায় ভাই, আলু মানে উঠাতেই বাইরে নিয়ে যেতে। এরপর 15 দিন বা 20 দিন 25 দিন মানে দাম দাম হওয়ার আশায় আমরা একটু দেরি করি। আমাদের তো মনে করেন ওই অল্প বাজারে বেচলে তো আমাদের পড়তে হবে না, আমাদের বহু টাকা খরচ। ওই জন্য আমরা কৃষকেরা একটু দেরি করি, যে একটু দাম দর হবে বা আলু বিদেশ যাবে, এরকম দেরি করি। আমরা করার পর যদি একটু দাম দর ওঠে, তাহলে আমরা আলুগুলা বাজারে বিক্রি করে দিই ভাই। আচ্ছা, এই যে বীজ নিয়ে সংকটে আমরা যারা পড়ি কৃষকরা, হ্যাঁ, এই বীজ আমরা না কিনে আমরা কি এই সংরক্ষণ করে বা আমরা তৈরি করে এই ধরনের কোনো প্রশিক্ষণ দিলে কি আপনাদের কোনো সুবিধা হবে বলে মনে হবে করছেন? ভাই। আমরা এখন ব্যাপার হচ্ছে কি, প্রত্যেক বছর আমরা বীজ কিনতে আমাদের বহু টাকা খরচা পড়ে যায়। তো আমি কৃষি অফিসারের প্রতি জানাচ্ছি যে আমাদের কৃষকের ঘরে বা পাড়ায় মহল্লায় বাজারে কোনো রকমের উপস্থাপনের মাধ্যমে এই বীজে কিভাবে কি করা উচিত, এইরকম যদি কিছু আমাদের একটু প্রশিক্ষণ বা শিক্ষা দেয় আমাদের কৃষকদের, তাহলে আমরা এই বিআরটিসির পাউডার কোন আর যেরকম মেডিসিন আপনি কোন এরকম দেওয়া যদি আমরা বীজ রাখতে পারি হিমাগারে, তাহলে ওই বীজটা যদি পরের বছর আমরা লাগাই, সেটা লাগালে আমরা একটু বীজের থেকে আমরা একটু খরচ একটু। নিচে থেকে শুরু করে উচ্চ পর্যায়ে মর্যাদা সম্পন্ন অফিসারগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কৃষকের পক্ষ থেকে আমি বলছি, কৃষক ভাইয়ের পক্ষ থেকে আমি বলছি, কৃষকের মাঝে যদি এই বীজ তৈরি করে কোল্ড স্টোরে রেখে তাদের নিজস্ব জমিতে বা নিজের কোনো কায়দা কৌশল শিখিয়ে যদি কৃষকের মাঝে, কৃষক কিন্তু এই বড় একটি সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাবে এবং কৃষক নিজেই বীজ তৈরিতে একজন স্বয়ং সম্পূর্ণ কৃষক হয়ে উঠবে। ঠিক আছে ভাই, এই বীজে তো আমাদের বহু টাকা খরচা পড়ে যায় ভাই। বীজ যদি আমরা এক সংরক্ষণ মানে বাড়িতে রেখে হিমাগারে রেখে যদি আমরা বীজ মানে আলুতে লাগাতে পারি জমিটাতে, তাহলে আমাদের মনে করেন প্রায় 10 থেকে 15,000 টাকা আমরা সাশ্রয় পেতাম। সেই প্রশিক্ষণটা কৃষকের কিন্তু অতি সত্ত্বে হ্যাঁ 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 জরুরি প্রয়োজন। এই ছত্রাকনাশক আর কীটনাশক হ্যাঁ। মানে কোন সময় আপনি স্প্রে করেন? এটা এটা আমি মানে যে সকালে করেন না এটা বিকালে? এটা মনে করেন এই 10টার পর থেকে শুরু করি ভাই, মানে একটু শীত শুকান লাগে, আমাদের ভাষায় লিওর বলে এখানে। এই লিওর বা শীত শুকানোর পর আলুর গাছে যখন দেখবো আমি কোনো লিওর বা শীত নাই, এখন ওষুধ দেওয়া যাবে, ওই সেইটা আমি প্রয়োগ করি। ভিজা গাছে দেওয়া যাবে না? না ভাই, না না না, ভিজা গাছে দিলে আপনি মনে করেন ওষুধটা দিয়ে পড়ে যাবে, কোনো লাভ হবে না। এই আলু হ্যাঁ, আমরা কি কোনো বড় হওয়ার মেডিসিন দিয়ে তাড়াতাড়ি বড় করে বাজারে কি বিক্রি করা যায়, এই ধরনের কোনো কিছু আছে? না ভাই না, ওইটা আমরা করি না ভাই। আপনার এই যে কিছু কৃষক আপনার আলু বড় হওয়া মেডিসিন ব্যবহার করে, এই মেডিসিন
মনে করেন বহু জায়গার লোক আলুগুলা আপনি ক্রয় করে খাতিছে, মানে খাচ্ছে আর কি। তো এগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ভাই। আমাদের এই যে মনে করেন এই আলুটা, এটা হচ্ছে মনে করেন একটা মৌসুমের আলু। এই আলু আমাদের অতিরিক্ত ওভার হয়ে যায়, তাই এখানে কোনো অন্য প্রয়োজনীয় জিনিস দেওয়া দরকার নেই ভাই। আল্লাহর রহমতে প্রাকৃতিকের মাধ্যমে এমনি একটা আলুটা বড় হয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যেহেতু আলু চাষ কিভাবে করে কৃষক সেটা দেখাবো বলেছি, হ্যাঁ হ্যাঁ। তা আপনি প্রথম স্প্রেটা কি মানে ছত্রাকনাশকটা পাউডার ব্যবহার করেন নাকি তরল? পাউডার ভাই, প্রথম ছত্রাকনাশক আমি পাউডার ব্যবহার করি। বিঘায় কত গ্রাম দেন আপনি? প্রথমে আমি দেই বিঘায় 100 গ্রাম ভাই। 100 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, কয় তাও মে- আপনি ম্যানকোজেব ব্যবহার করি প্রথমে। ম্যানকোজেব? ম্যানকোজেব, শুধু হ্যাঁ, ম্যানকোজেব? শুধু ম্যানকোজেব। তারপরে তারপর আমি ব্যবহার করি এই যে মনে করেন সাইমোক্সিলিন জাতীয়, হেমাক্সোনিল, এগুলো সব। এই এই হ্যাঁ এই হ্যাঁ গ্রুপ। হ্যাঁ, 72। আচ্ছা, তরল কোনো মানে তরল হালকা একটু দেওয়া যায় ভাই। তরল যেমন ধরেন বিভিন্ন কোম্পানির আছে, এমিস্টার টপ, সিলেট প্লাস, এই যে তারের, এগুলো একটু হালকা 10 মিলি করে ঢোলকে দেওয়া যায়। তাহলে এটা হ্যাঁ, কতদিন এটা- পর থেকে দেওয়া যায়? এটা দেওয়া যায় আপনি মনে করেন 2 সেন্স যখন দেওয়া হয় তারই পরিবর্তে হালকা একটু দেওয়া যায় 10 মিলি করে, বেশি দিলে সমস্যা হবে। এবং আবহাওয়া প্রাকৃতিক যদি ভালো যায়, দুর্যোগ যদি না হয় তার দেওয়া দরকার নেই। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে আলু চাষ করতে প্রথম যে চাষের হাল চাষের সময় হ্যাঁ, আপনি কিরকম এই প্রতি বিঘায় আপনি সার কি কি দেন? সার আমরা মনে করেন দেই বিঘার উপর 1 বস্তা ডিএপি, হ্যাঁ। 1 বস্তা এই যে আপনি এমওপি পটাশ যেটা বলে, পটাশ। পটাশ, আর 25 কেজি ইউরিয়া, আর এই যে সব ভিটামিন, জিঙ্ক জিঙ্ক, দস্তা, এগুলো, আর সালফার। জৈব সার দেই ভাই। বিঘার উপর আমরা 2 বস্তা জৈব সার দিই। আমরা কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম যে রুবেল ভাই এই যে সরিষা চাষ করেছে, দেশি লাল বগুড়ার যে লাল আলু চাষ করেছে এবং এই অ্যাস্টেরিস্ট আলু চাষ করেছে। এই আলু চাষের একটা গুণাবলী, আপনি কত বছর হলো চাষ করছেন? ভাই আমি আলুর সাথে জড়িত আছি প্রায় 10 থেকে 15 বছর হবে, এরকম হবে। দেখুন, একজন সফল কৃষক। কখনো কি লস খেয়েছেন কি আলু না, চাষে? আল্লাহর রহমতে আমি যখন থেকে কৃষিতে কোনো লস হয়? না ভাই, না, আমি যখন থেকে মনে করেন আবাদটা শুরু করেছি আর কি, তখন থেকে আল্লাহর রহমতে আমার কোনোদিন কৃষি কাজে কোনো লস যায়নি, সফলই হয়েছি ভাই। আচ্ছা, গুণ আছে আপনার। আচ্ছা, আছে, গুণ আছে। আমরা কিন্তু জানতে আরেকটা বিষয় জেনেছি, দর্শক আপনাদের কিন্তু হ্যাঁ হ্যাঁ বলেছিলাম হ্যাঁ হ্যাঁ। এই রুবেল ভাইয়ের আরো অনেক গুণ আছে। ভাই আপনি এই যে আমরা আরো কিছু কিন্তু তথ্য জানাবো আলু চাষে, তার আগে আপনাদের একটু মানে বিনোদনও দিতে চাই যে আপনি ভাই বিভিন্ন সুরে ওয়াজ বা আপনি গজল নাকি জানেন? হ্যাঁ ভাই, জানি ভাই। আমি দর্শকদের একটু শোনাতে চাই 2 লাইন করে। বজলুর রশিদের ওয়াজ শোনাবো ভাই। বজরুল রশিদ বজলুর রশিদ, নাম হ্যাঁ। করে একজন বক্তা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুনেন। এবার জুব্বাওয়ালা জোরহাত করে বলতিছে, আমাকে তোমরা হুজুর মনে কইরো না, আমি কোনো হুজুর না। সমস্ত মুসল্লিরা বলতিছে, হুজুর কোনোদিন হুজুর শিকার যায় না, আপনি আসলে আল্লাহর ওলি। এবার লোকটিকে জোরপূর্বক মসজিদের মধ্যে নিয়ে যাওয়া হয়। যে বাটা আজান দিয়েছিল ও মারছে আকামত কাতার সোজা হয়ে যায়। এ এখন সামনে পিছনে তাকাই, পালানার কোনোই বুদ্ধি নাই। যে জীবনে নামাজই পড়েনি সে যদি ইমামতি করবার চাই, বলেন অবস্থাটা কি হতে পারে ভাই। এরপর কাঁপতে কাঁপতে নিয়ত বাঁধা চিন্তা করতেছে, এরপর আমি করব কি রে, এরপর আমি করব কি। সেজদা হলো দিদারে। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, আমার আলীকে তোমরা কষ্ট দিও না বাবা, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোস্তর মধ্যে তীরের খাস ঢুকে গেছে, এ তীর কি আমরা বের করব না? নবী বলে, অবশ্যই বের করবা, আলী যখন নামাজের ভিতরে থাকবি। হযরত যায়েদ ইবনে হারেসা বলেছেন, তায়েফের ময়দানে আমি নবীর সঙ্গে ছিলাম, নবীর দেহ থেকে বহু রক্ত ঝরেছে, নবীরে এত কানতে দেখি নাই। আলীর রক্ত মাখা তীর আর গোস্ত দেখে নবী কেন কানতেছো জানতে চাই। নবী বলে, সাহাবীরা রে, আলী হচ্ছে আমার কলিজার টুকুরা, আর গোস্ত ছিঁড়া দেখা যায় যেন আমার কলিজায় ছিঁড়া দেখা আচ্ছা রুবেল যায়। ভাই, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি।
নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এখন ভাই আরো বিভিন্ন বক্তারে জানি, তবে এখানে অত কোয়া সম্ভব হচ্ছে না। আমি একটু আচ্ছা, একটা গজল। মিছে দুনিয়ায় তুমি থাকবা কতকাল, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতকাল, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, ভাবনি তোমায় একদিন চলে যেতে হবে, কি হিসাব দিবে, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রুবেল ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি তো মানে অনেক বড় প্রতিভার একজন মানুষ। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমি একটু মনে করেন, মানে এগুলো চর্চা করছেন। হ্যাঁ আমি মাদ্রাসায় লেখা করছি ভাই, আমি কোরআন পড়তেও পারি। তো আশা করা যায় আমি কিছুদিন এরকম চেষ্টা করলে আমি একটু মানে ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবো ভাই। তো এই যে কৃষি কাজের পাশাপাশি এই চর্চাটা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি মনে করেন যে কোনো বক্তার ওয়াজ আমি একবার যদি আমি এই মাথার মধ্যে ঢুকে নেই, মনে করেন আমি যে কোনো ভাবে ওয়াজ আমি করতে পারবো, এই সুরেই যে কোনো মানে বক্তার ওয়াজ আমি করতে পারবো। দর্শক, আসলে এটি হচ্ছে চেষ্টার সুফল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো কাজেই, কৃষি সেক্টরে হোক, ব্যবসা বাণিজ্য হোক, একবারে একবারে কিন্তু আপনারা যদি লস খান, এই পরের বার একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা পরের বারে না দেখে একবারেই সরে আসি। এইটাই আমরা বলে থাকি আমাদের অনেক টাকা লস হয়ে গেছে। লস যেখানে হয় সেখান থেকে কিন্তু লাভটা তুলে নেওয়া যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ যদি কোনো কারণবশত
আলু একটু বাজার কম থাকে, তাহলে মনে করেন কিছু কিছু কৃষক মনে করে যাক আমরা এই আবাদ আর করবো না। হ্যাঁ ভাই, এটা করা যাবে না। লস লাভ দুটোই কৃষকের মাঝে থাকবে। আচ্ছা, গতবার যে আলুর একটা ধামাকা চলে গেছে, হ্যাঁ ভাই, হ্যাঁ ধামাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কারণে কি এবার আলু বেশি নাকি কম? গতবারের চেয়ে আপনার কি বেশি নাকি কম? আমার গতবারের চেয়ে একটু বেশি ভাই। কেন, ওই ধামাক্কার জন্য? না না, আমি আবাদ করে যাও ভাই। আবাদ হচ্ছে, আমি আবাদ করব, আল্লাহ পাক তিনি মনে করেন ফলন দেওয়ার এবং টাকা দেওয়ার তিনি হচ্ছে আল্লাহ পাক যদি আমাকে আমাদের রহমত দান করে, টাকা যদি তিনি আমাদের পাওয়াই, তাহলে ইনশাল্লাহ পাবোই। যাক, আপনি দর্শকদের যারা নতুন কৃষি সেক্টরে, আলু সেক্টরে আসতে হ্যাঁ চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ অভিজ্ঞতা হ্যাঁ অর্জন হ্যাঁ করতে চাচ্ছে, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? এখন ভাই কৃষি কাজ এমন একটা কাজ হয়ে গেছে, বড় বড় চাকরাজীবী অফিসার এরা এই কৃষির উপর মানে নির্ভরশীল হচ্ছে এখন। কেন? অনেকে কৃষি কাজে কৃষি ভালো কাজ, ভালো কাজ এবং নিজে সবকিছু স্বাবলম্বী করা যায়। নিজে চাষ করে হ্যাঁ। অনেকের আহার জোটানো যায়। আহার জোটানো যায় এবং লস নেই ভাই, কাজে কোনো লস নাই। আল্লাহর রহমতে কৃষি কাজ করলে কোনোদিন লস হবে না। তো যারা আসলে নতুন করে চাষ তবে শুরু করতে হ্যাঁ, চাচ্ছে, এখানে ঘটনা হচ্ছে কি, আপনি কৃষি কাজ করা যে আপনি আলু লাগা কোন জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি বেড়া যাবেন, 8 দিন আসবেন না, হয়তো চলে যাবেন আরেক জায়গা 10 দিন পর যাবো, এ করলে হবে না ভাই। এই আলু আপনি মনে করেন একটা 85 থেকে 90 দিনের আবাদ। তো এই আবাদ করা আপনার বাড়ি থেকে বেশি সরা যাবে না। এটা এমন একটি আবাদ, সকাল দুপুর আপনাকে সব সময় জমির চারে মানে আল যেটা বলে, এই আলের চারিদিকে আপনাদের ঘুরে দেখতে হবে আমার আবাদ কিরকম হতেছে, আমার আবাদে কখন বিষ প্রয়োগ করতে হবে, আমার আবাদ কখন সেচ দিতে হবে, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। বুঝতে পারছেন ভাই? তাছাড়া আবাদ করা সম্ভব নয়। করতে পারবে সবাই? হ্যাঁ পারবে, সকলে পারবে, এটা কোনো মানে কঠিন ব্যাপার না। এটা এখন মনে করেন এই যে যারা ওষুধের কীটনাশকের দোকানদার আছে, এরাই মনে ভালো পরামর্শ কৃষকদের দেয়, এদের পরামর্শ শুনে সবকিছু করলে আশা করা যায় স্বাবলম্বী হতে পারবে কৃষক। কৃষি অধিদপ্তরে কৃষি অফিসাররা কি আপনাদের মাঠ পর্যায়ে আসে, দেখে যে কৃষকের ফসল আসলে কেমন হচ্ছে? না ভাই, আমাদের এখানে তেমন কোনো আসে না ভাই, আসে না। তবে কৃষি অফিসার যদি আমাদের মাঠে আসা পর্যবেক্ষণ করতো, কৃষকদের মাঝে একটু সাহস মনে দিত যে এরকম বীজ প্রয়োগ করো, আপনারা এরকম করো, এটা কোনো আমাদের এলাকায় আসে না ভাই। তবে যদি আসতো তাহলে আমাদের কৃষকের একটু ভালো হতো, তাদের একটু সাজেশন মতো আমরা একটু আরো হতে উপরের দিকে উঠতে পারতাম। আমাদের ভাই শিক্ষার কোনো শেষ নেই, আমরা আবাদ করি মনে করেন প্রায় 18 থেকে 10 বছর আবাদ করি আমরা, তারপরেও হয়তো আমাদের শিক্ষার কিছু অভাব আছে এখানে এখনো, হয়তো অনেক কিছু আমরা জানি না এখনো, এরকম হতে পারে। রুবেল ভাই, দর্শক এই রুবেল ভাইয়ের দেখেও শিখতে পারে, অনেকেই উদ্যোক্তা হতে পারে। তবে কৃষি সেক্টর আসলে তেমন কোনো লস নেই। না না ভাই, লস নেই, লস তো নেই। তো রুবেল ভাই এতক্ষণ যে সময় দিলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন, আচ্ছা ভাই, ভালো। সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক। দর্শক বন্ধুরা, আপনারা যারা আলু চাষ কৃষি সেক্টরে বা ধান চাষ এই সমস্ত কৃষি সেক্টরে আসতে চাচ্ছেন, একটু অভিজ্ঞতা থাকলে একটু ভালো হয়। মানুষের দেখে দেখে বা কে কি দিচ্ছে এটা তাদের কাছে শুনেও কিন্তু আপনারা চাষ করতে পারেন। কৃষকের মাঝে কৃষি অধিদপ্তরের কৃষি অফিসার স্যারদের সাহায্য এবং সহযোগিতা কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো এক কৃষকের কৃষি এবং খামারে প্রতিবেদন নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।